আর যে রাস্তা দিয়ে নরেন্দ্র মোদী স্কুলে যেতেন সেই রাস্তাটাও জাতীয় কংগ্রেসের করা। ভোটার কেন্দ্রে কিন্তু আপনি একাই ভোট দিতে যাবেন, তখন কেউ আপনাকে আটকে রাখতে পারে না। আপনার অধিকার, হাত চিহ্নে ভোট দিয়ে সঠিক জবাব তাদেরকে দিবেন। আমাদের মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, তাদেরকে অনেক অনেক অভিনন্দন, সালাম, নমস্কার জানাচ্ছি। আপনারা জানেন আগামী 7ই মে সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের মালদা জেলাও লোকসভা নির্বাচন হতে চলেছে। ইতিমধ্যে 2 দফা নির্বাচন হয়েছে, প্রায় 200 সিটে নির্বাচন হয়ে গেছে। এই 200 সিটে প্রায় আমরা বিভিন্ন সার্ভে সমীক্ষায় দেখতে পেয়েছি যে বিজেপি সাফ হচ্ছে সারা ভারতবর্ষ থেকে। সারা ভারতবর্ষ থেকে বিজেপি সাফ হচ্ছে বলে দিদিমণির আবার মাথা ব্যথা শুরু হয়েছে। দিদি বলছেন যে সারা ভারতবর্ষে যেভাবে বিজেপি শেষ হতে যাচ্ছে, এবার ইন্ডিয়া জোট ভারতবর্ষের সরকার হবে। দিদি বুঝতে পেরেছেন, তাই তিনি আবার বলছেন আমি তো জোট করেছিলাম, নির্বাচনের পরে আমি আবার জোটে অংশগ্রহণ করব। যদি সেটাই হয়, আমরা দিদির কাছে প্রশ্ন করব যে ভারতবর্ষ জাতীয় কংগ্রেস ঘোষণা করেছিলেন সারা ভারতবর্ষের আঞ্চলিক দলগুলোকে ঘোষণা করেছিলেন যে আপনারা আসুন, ভারতবর্ষে যে সরকার চলছে তানাশাহী, হিটলারশাহী সরকার, সেই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, দেশকে বাঁচাতে হবে। তখন দিদিমণি কেন জোট ভেঙে পালিয়ে আসলেন? দিদি কেন ইন্ডিয়া জোটের নাম রেখে কেন জোট ভেঙে পালিয়ে আসলেন? কারণ একটাই, ভাই তো জেলে যাবে, পুরো দলটাই জেলে যাবে, ভয়েই তিনি ইন্ডিয়া জোট ছেড়ে আসলেন। আর কারণ একটা, ভারতবর্ষের যে সরকার বিজেপি সরকার, এই সরকার যদি উৎখাত হয়, এই সরকার যদি বিদায় নেয়, জোটের সরকার যদি হয়, কংগ্রেসের সরকার যদি হয়, তাহলে তৃণমূল আর বাংলায় থাকবে না। কারণ এটাই, যতদিন বিজেপি আছে ভারতবর্ষের মাটিতে, এ বাংলায় তৃণমূল ততদিন আছে। বিজেপি যেদিন বিদায় নিবে, বাংলা থেকে তৃণমূল বিদায় নিবে। এটাই হচ্ছে কারণ। এই সিটটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সিট, দক্ষিণ মালদার সিটটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সিট। কারণ এখানে ভারতবর্ষের উন্নয়নের নেতা, বাংলার উন্নয়নের নেতা, মালদার প্রাণ পুরুষ, মালদার প্রতিটার মানুষের মনে এখনো বরকতর নাম আজকে আমরা দেখতে পাই। সেই বরকতদা একবার নয়, দুবার নয়, 8 বার এই সিট থেকে জিতেছে। এবং বরকতদার পর আমাদের ডালুবাবু এজ খান চৌধুরী, তিনি 4 বার এই সিট থেকে জিতেছেন। এই সিটটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ সিট। তাই আমরা সততার প্রতীক, ভালো মানুষ ঈশা খান চৌধুরীকে এই সিটে আমরা প্রার্থী করেছি। এই সিটে বিপুল ভোটে আপনারা ঈশা খান চৌধুরীকে জিতাবেন, এটা আপনাদের কাছে আবেদন করতে এসেছি। আজকে আমরা লক্ষ্য করছি, আজকে বরকতদা আমাদের মধ্যে নেই,
কিন্তু বরকতার নাম নিশানা মিটার জন্য বাংলার মুখ্যমন্ত্রী বারবার এই কোতোয়ালি বাড়িকে টার্গেট করেছে। আমরা দেখেছি যে মৌসুমুর তাকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে টিএমসিতে নিয়ে গেছিলেন। আজকে তার অবস্থা দেখুন, তাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। তারপরে দেখেন লেবু বাবু, সেই কোতোয়ালি বাড়ির সদস্য, তাকে একই অবস্থা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। কোতোয়ালি বাড়ি মানে কংগ্রেস, কংগ্রেস মানে কোতোয়ালি বাড়ি, মালদা মানে কংগ্রেস, মালদা মানে বরকতদা, বরকতদা মানে মালদা। এটা আমাদের মনে রাখতে হবে। তাই আমরা বরকতদার নাম নিশানা মিটতে দেব না যতদিন আমরা বেঁচে আছি। আমাদের যতদিন রক্ত মাংস শরীরে থাকবে, চন্দ্র সূর্য যতদিন থাকবে, বরকতদার নাম মালদা জেলায় থাকবে থাকবে থাকবে। তাই তো আমরা ভেবেছি, তাই তো আজকে আমরা এমন একজনকে প্রার্থী করেছি বরকতদার যোগ্য উত্তরসূরি হিসাবে। ঈশা খানকে আমরা যোগ্য প্রার্থী হিসাবে পেয়েছি। আপনাদের অনেক সমস্যা আছে, গঙ্গার ভাঙন, আজকে রাস্তাঘাট নেই। আমরা আসছিলাম, দেখছিলাম, অদ্ভুত ব্যাপার। অথচ এই পঞ্চায়েতে কোটি কোটি টাকা টিএমসির নেতাদের পকেটে গেছে। রাস্তা ভেঙে গেছে, রাস্তা নেই। অথচ তৃণমূলের নেতাদের বাড়ি গাড়ি হয়েছে, রাস্তা নেই। তৃণমূলের ব্যাংক ব্যালেন্স হয়েছে এখানকার নেতাদের, কিন্তু রাস্তা নেই। কেন? আমরা প্রশ্ন করতে চাই। তাই আপনাদের বলবো, 7ই মে আপনারা শপথ নিন, হাত চিহ্নে ভোট দিন। মা বোনেরা শপথ নিন, হাত চিহ্নে ভোট দিন। আপনারা জানেন ভারতবর্ষে যে সরকার চলছে, মোদীর সরকার, मोदी साहेब বলছিলেন 70 साल में कांग्रेस क्या किया है। আমার মাস্টার মশাই বলছিলেন ভারতবর্ষের কংগ্রেসের ইতিহাস, কংগ্রেস কি করেছেন তার কথা বলছিলেন মাস্টার মশাই। আমি বলতে চাই নরেন্দ্র মোদীকে, ওই যে আরএসএস এর হাফ প্যান্ট পরে যে স্কুলে তিনি লেখাপড়া করেছেন, সেই স্কুলটাও জাতীয় কংগ্রেসের করা। আর যে রাস্তা দিয়ে নরেন্দ্র মোদী স্কুলে যেতেন, সেই রাস্তাটাও জাতীয় কংগ্রেসের করা। আমরা কি অবাক লাগে? আজকে ভারতবর্ষের সম্পত্তিকে বিক্রি করে দেওয়া হচ্ছে, রেল বিক্রি করে দেওয়া হচ্ছে, বিএসএনএল কে বিক্রি করে দেওয়া হচ্ছে, এয়ারপ্লেনকে বিক্রি করে দেওয়া হচ্ছে, সমস্ত কিছুকে আজকে বিক্রি করে দিচ্ছে দুইজন লোকের কাছে। আজকে ভারতবর্ষে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে তাই আমাদের ভাবতে হবে, এই নির্বাচন পঞ্চায়েত নির্বাচন নয়, এই নির্বাচন বিধানসভা নির্বাচন নয়, এই নির্বাচন ভারতবর্ষের সরকার কে করবে। বিজেপি করবে না, কংগ্রেস করবে না, জোট করবে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে না, রাহুল গান্ধী হবে। আপনারা বলুন, এই বাংলার তৃণমূল জাতীয় রাজনীতিতে কি ভূমিকা আছে? এই তৃণমূল কোথায় আছে আপনারা বলুন? গুজরাটে আছে, উত্তরপ্রদেশে আছে, রাজস্থানে আছে, মহারাষ্ট্রে আছে, কোথায় আছে তৃণমূল দলটা আপনারা বলুন। আজকে আপনারা যদি ভারতবর্ষের ইতিহাসে কংগ্রেসের কথা ভাবেন, ভারতবর্ষের কোনায় কোনায় কংগ্রেসের জন্ম আছে, ভারতবর্ষের কোনায় কোনায় জাতীয় কংগ্রেসে একজন করে সৈনিক আছে, তারা আজকে ভারতবর্ষের বিজেপির সঙ্গে মোকাবিলা করছে। আমার নেতা রাহুল গান্ধী তিনি আজকে মোকাবিলা করছে বিজেপির সঙ্গে। আর দিদি সেটিং করে চলেছেন, দিদি ছেড়ে দিয়েছেন, এই নির্বাচনটা দিদি ছেড়ে দিয়েছেন। কারণটা কি জানেন? দিদি বলছেন 2024 লোকসভা নির্বাচনে আপনার যত সিটের দরকার নিয়ে নিন, আর 2026 সাল আসবে তখন আমাকে উপহার দিন। এটাই দিদি আর মোদির সেটিং, এটা আপনাদের বুঝতে হবে। তাই আমি বক্তব্য বাড়াচ্ছি না, আমাদের অনেক সভা আছে, প্রতিদিন আমাদের রাত 11টা 12টা পর্যন্ত করতে হচ্ছে। এখানে আমাদের
মেম্বার সাহেব বলছিলেন এখানে সাবমার্শাল করা হয়েছে। আমরা শুনলাম এখানকার আমাদের মেম্বার আছে তাকে জানানো হয়নি, এবং যে সাবমার্শাল হয়েছে কারোর ব্যক্তিগত বাড়িতে হয়েছে, তার ব্যক্তিগত বাড়িতে হয়েছে, এটা করতে পারে না। আপনারা জানেন বাংলার গণতন্ত্র যে দল মানে না, যে সরকার বাংলার গণতন্ত্র মানে না, যে সরকার মানুষের কথা শুনে না, যে সরকার আজকে গরিব মানুষের কথা শুনে না, সেই সরকারকে আমাদের উৎখাত করতে হবে এবং মনে রাখতে হবে তৃণমূল নয়, ভারতবর্ষের বিকল্প জাতীয় কংগ্রেস। তৃণমূল নয়, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে জাতীয় কংগ্রেস। তাই আপনাদের শপথ নিতে হবে। আগামী 7ই মে আপনারা শপথ নিন, হাত চিহ্নে ভোট দিন, ঈশা খানকে দিকে জিতান। আপনাদের কাজ হবে, আপনাদের পাশে দাঁড়াবে। সকলকে ধন্যবাদ, নমস্কার, আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকের জনসভা, এই জনসভা থেকে কয়েকটা আমি পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথমত পয়েন্ট যেটা আমি যখন থেকে এখানে মঞ্চ লাগিয়েছি আমার কাছে কম করে 50টা কল এসছে, ফোন এসছে। ফোনে আমি শুনতে পেয়েছি পাড়ায় পাড়ায় তৃণমূল নিজের গুন্ডা বাহিনী দিয়ে নজর রেখেছে যে কে কে কংগ্রেস আর সিপিএম এর মিটিং শুনতে যাচ্ছে, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখনো প্রত্যেকটা পাড়ায় একজন দুজন করে বসিয়েছে, নজর রেখেছে যে কে মিটিং শুনতে যাচ্ছে। বন্ধুগণ, নজর দিয়ে সে আপনাকে আটকিয়ে রাখতে পারবে, কিন্তু সামনে 7 তারিখ যেটা ভোটার কেন্দ্র থাকবে, ভোটার কেন্দ্রে কিন্তু আপনি একাই ভোট দিতে যাবেন। তখন কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। আপনার অধিকার, হাত চিহ্নে ভোট দিয়ে সঠিক জবাব তাদেরকে দিবেন। বন্ধুগণ, আজকে 2 দিন হলো আমিও ভোট ক্যাম্পেইনিং করে বেড়াই, পাড়ায় পাড়ায় যাই, ভোট ক্যাম্পেইনিং করি, আমিও মানুষকে বুঝাই। সামনে 7 তারিখ ইলেকশন, আর এখন কি করছে তৃণমূলের কিছু নেতা আর ক্যাডার, বাড়ি বাড়ি ঘর দেওয়ার নাম করে কাগজপত্র চলছে। আচ্ছা বলুন তো, সবাইকে আমি প্রশ্ন করছি, ঘর পাওয়ার জন্য কবার কাগজ জমা দিতে হয়? যারা ঘর পাবেন ঘরের কাগজ অলরেডি জমা হয়ে গেছে, তাদের নাম নথিভুক্ত হয়ে গেছে। যে পাওয়ার যোগ্য উনি ঘর পাবেন। তৃণমূলের ক্ষমতা এই ঘর পাইয়ে দেওয়ার। ঘর আপনার প্রাপ্য, আপনি নিজের অধিকার নিজেই পাবেন। আর এটা তৃণমূলের দেওয়া ঘর না, এটা কেন্দ্র সরকারের আগের আমলের সব নিয়ম করেছে। কংগ্রেস থাকাকালীন ঘর আবাস যোজনা ঘরের টাকা আসছে, এরা কি করছে, যে সরকার আছে নিজের নাম ভাঙাচ্ছে, ঘর আমি দিচ্ছি। তাই আমার জনসাধারণকে অনুরোধ, ভাওতায় পড়বেন না। এখন কোনো ঘর বাড়ি আসেনি। ঘর বাড়ি কি শুধু নগরিয়ার জন্য এসছে, পূর্ব পাড়ার জন্য এসছে, আসিরুদ্দিন পাড়ার জন্য এসছে, আমার পাড়ার জন্য আসেনি? কই, আমার পাড়াতে কেউ কাগজ জমা নিচ্ছে না। বুঝতে হবে বন্ধুগণ, সব ভাওতা দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে। যোগ্য জবাব আমাদেরকে দিতে হবে বাক্সে। বাক্সে যখন ভোট পড়বে, গণনা যখন হবে, তখন বন্ধুগণ দেখবেন যারা আপনাকে ভয় দেখিয়েছে অটোমেটিক মাটির নিচে তলিয়ে যাবে। সাহস রাখবেন, কেউ কিছু করতে পারবে না। পাবলিকদেরকে দেখছি ভয় দেখাচ্ছে। কার দম আছে? আমার নাম লাকি, আমাকে ধমক দিয়ে দেখা, আমার সামনে এসে দাঁড়া। আমি কাউকে ভয় পাই না, ভয় পাই একমাত্র আল্লাহকে। উনি যেদিন আমার মৃত্যু রেখেছেন সেদিনই আমি মরব। তাই বন্ধুগণ, আপনারা ভয় করবেন না,
সকাল সকাল উঠবেন আর সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন আর হাত চিহ্নে ভোট দিবেন আর যোগ্য জবাব তৃণমূলকে দিবেন। কদিন আগে 100 দিনের বকেয়া টাকা ঢুকানো হয়েছে। যাক, যেরকম করে ঢুকিয়েছে, ঋণ করে হোক যে করে। একটু আগে একজন বক্তা বললেন, বারেক দাও বলেছেন যে এই টাকাগুলো আমাদের উপরে ঋণ চাপিয়ে দিয়েছেন। সত্যি আমাদের উপর ঋণ চাপিয়ে দিয়েছেন। আর একটা জিনিস বলা হচ্ছে, মা বোনদেরকে বোঝাই, বলছে যে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই মা বোন। লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে এই ভোটের কোনো সম্পর্ক নেই। এই ভোট হচ্ছে কেন্দ্রের ভোট, দিল্লির ভোট। দিল্লিতে লড়াই হচ্ছে বিজেপি ভার্সেস কংগ্রেসের সঙ্গে। আমাদের যেটা কেন্দ্র, এই কেন্দ্রে তৃণমূলের অবস্থান কি? তৃণমূল 3 নম্বরে, 3rd পজিশনে। গতবার আমাদের প্রার্থী দালুদা ছিলেন, উনি 8,500 ভোটে জিতেছিলেন। অঙ্কটা একটু বুঝবেন দয়া করে মা বোনরা। 8,500 ভোটে, মাত্র 8,500 ভোটে জিতেছিলেন দালুদা। এবার হিসাব করে দেখুন, এই 8,500 ভোট যদি মা বোনেরা আপনারা তৃণমূলকে ডিভাইডেড করে দিয়ে দেন, তাহলে ভোটটা কার কাটবে? ভোটটা কংগ্রেসের কেটে যাচ্ছে। তাহলে প্রথম স্থানে কে আছে? কংগ্রেস। কংগ্রেসের কাটছে। দ্বিতীয় স্থানে কে আছে? বিজেপি। তাহলে কার ভোট কেটে কাকে দিচ্ছেন? কংগ্রেসের ভোট কেটে তৃণমূলকে দিবেন। আর যখনই আপনি ডিভাইডেড করে তৃণমূলকে দিবেন, অলরেডি বিজেপি জিতে বেরিয়ে যাবে। তখন কিন্তু মাথায় হাত দিয়ে চিন্তা করবেন, কি করলাম রে ভাই, যদি ভোটটা কংগ্রেসকে দিতাম তো খুব ভালো করতাম। তাই ভাবনা চিন্তা মাথায় রেখে ভোট দিবেন। অযথা নিজের ভোট নষ্ট করবেন না। এখানে আমি দেখতে পাচ্ছি তো 3rd পজিশনে থাকা তৃণমূলকে যদি ভোট দিতে যায়, তাহলে তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। সরাসরি বিজেপি জিতে বেরিয়ে যাবে। তাই আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের মূল্যবান ভোটটাকে নষ্ট না করে রাহুল গান্ধীর হাত শক্ত করার জন্য ঈসা খান চৌধুরীকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমাদেরকে নির্বাচিত করে পাঠাতে হবে। তাই আবার আমি বলছি, সকাল সকাল সবাই উঠবেন 7 তারিখে, ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিবেন। বলার অনেক কিছু রয়েছে, অনেক দুর্নীতি করেছে। 100 দিনের টাকা যেটা ঢুকেছিল বকেয়া, 3 ভাগে ভাগ করা হয়েছে। যদি সার্টিফিকেট চাই, আমি সার্টিফিকেট দিতে পারবো। যাদের কাছে চেয়েছে টাকা, অনেক কেউ টাকা দেয়নি, ঝেড়ে দিয়েছে, বলে তোর কিসের টাকা, আমি খেটেছি, আমার টাকা। 3 ভাগে 1 ভাগ যারা মজুরি করেছে তাদেরকে দিয়েছে, 2 ভাগ খেয়েছে। আর সেই টাকাটাকে ভোজ ভান্ডার, এদিকে 2 টাকা ওদিকে 5 টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে বিক্রি হয়ে ভোট দিবেন না বন্ধুগণ। যোগ্য জবাব দিবেন। কেন্দ্রে আমাদের যদি সরকার আসে রাহুল গান্ধীর, ওনার ম্যানিফেস্টো আপনারা হয়তো টিভিতে দেখেছেন। 8,000 টাকা মাস, যারা গরিব ক্লাসের আছে মা বোনরা, তাদের 8,000 টাকা মাস, 1 লাখ টাকা বছর করে দিবেন। 8,333 টাকা মাস করে বছরে 1 লাখ টাকা যারা গরিব ক্লাসের আছেন। তা আপনারা এই 1,000 টাকার লক্ষ্মীর ভান্ডারের ভাওতায় পড়বেন না। এই লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে এই ভোটের কোনো সম্পর্ক নেই। এর আগেও তো গ্রাম পঞ্চায়েতে বলা হয়েছিল যে যদি মমতাকে ভোট না দাও, তোমার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আমি কংগ্রেস থেকে জিতেছি, আমার বুথে অনেক কেউ লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, তাদের কি বন্ধ হয়েছে কেউ বলতে পারবেন? বন্ধ হয়নি। কারো ক্ষমতা নাই বন্ধ করার। 1 যাবে 1 আসবে। কেন? তৃণমূল গেলে কংগ্রেসের সরকার আসবে। কংগ্রেসের সরকার আসলে 8,333 টাকা মাসে দিবে। তাহলে 1,000 ভালো না 8,333 টাকা ভালো? হিসেব করে নিজের ভোটটা দিবেন। ভয় করবেন না। যদি কেউ আপনাকে হুমকি দেয়, আমি পাশে আছি, আমাকে ডাকবেন, সর্বদা সঙ্গে থাকবো। নিজের ভোট সকাল সকাল দিবেন, ঈসা খান চৌধুরীকে জয়যুক্ত করাবেন।
এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।